30 জনের কম শিক্ষার্থী থাকলেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না, এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি বলেন, 30 জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাবে এমন খবর সম্পূর্ণ ভুয়া। বর্তমানে এই বিষয়ে একটি সমীক্ষা চলছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি 30 জনের কম শিক্ষার্থী থাকা 3টি বিদ্যালয় থাকে, তাহলে সেই সব বিদ্যালয় একীভূত অথবা বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনো এলাকায় যদি মাত্র একটি বিদ্যালয় থাকে এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা 30-এর কম হয়, তাহলে সেই বিদ্যালয় বন্ধ করা হবে না। এদিকে দুর্গম ও পাহাড়ি অঞ্চলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তাদের থাকার সুবিধার্থে কোয়ার্টার অথবা হোস্টেল নির্মাণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। কামরূপ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের উদাহরণ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়ে নবগঠিত কার্বি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদের সঙ্গে আলোচনা করা হবে। আগামী 22 জুন থেকে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে শুরু হতে চলেছে অম্বুবাচী মহাযুগ। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমনে মুখর হয়ে উঠবে নীলাচল পাহাড়। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী মেলায় বিপুল সংখ্যক ভক্ত এবং পর্যটকের সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। ভক্তদের সুবিধার্থে ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা এবং জোরকদমে চলছে প্রস্তুতি। জানা গেছে 22 জুন সকাল 8:43:39 অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হবে। সেই সময় থেকেই কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। আগামী 26 জুন অম্বুবাচীর নিবৃত্তি ঘটবে। এরপর দেবীর স্নানাচার সম্পন্ন হওয়ার পর পুনরায় ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। অম্বুবাচী চলাকালীন ভক্তদের জন্য কামাখ্যা যাতায়াতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মাদক দ্রব্য সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভক্তদের জুতা অথবা স্যান্ডেল পরে পাহাড়ে না ওঠার আহ্বান জানানো হয়েছে। আগামী 21 জুন সারা ভারত জুড়ে পরিচালিত হবে নিট পরীক্ষা। একই সাথে অসমেও পরিচালিত হবে নিট পরীক্ষা। এবার নিট পরীক্ষা নিয়ে অসমে জারি করা হয়েছে কঠোর নীতি নিয়ম। দ্বিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে পরীক্ষার্থীরা প্রবেশ করবেন পরীক্ষা কেন্দ্রে। সেই সাথে রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। সেই সাথে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে 24 ঘন্টা পাহারা দেবেন পুলিশ কর্মীরা। এবার প্রশ্নপত্রগুলি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকবেন সেনা কর্মীরা। সেই সাথে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি সার্ভিলেন্স। এবার ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা করতে বড় ঘোষণা করেছে সরকার। অ্যাডমিট কার্ড দেখালেই এএসটিসি বাসে বিনামূল্যে যাত্রা করতে পারবেন পরীক্ষার্থীরা। এবার ডবকা হুজাইয়ে থাকা বেদখলকারীরা সাবধান, গড়ে গড়ে আসছে প্রশাসনের উচ্ছেদ নোটিশ। বেঁধে দেওয়া হয়েছে 7 দিনের সময়সীমা। এবার মধ্য অসমে চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদের নোটিশ পাওয়ার পরেই হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে শতাধিক পরিবারের মধ্যে। ডবকার যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে এবার প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে। ইতিমধ্যে বুলডোজার নিয়ে তৈরি হচ্ছে প্রশাসন। মাত্র 7 দিনের মধ্যে যাবতীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। বন বিভাগের আবদ্ধ থাকা জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে উচ্ছেদের বিরোধিতা করে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিলেন বেদখলকারীরা। তবে তাদের এই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। উচ্চ আদালত বনাঞ্চলের ভূমি খালি করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে হুজাই ডবকায় চলেছিল উচ্ছেদ অভিযান। ত্রিপুরা এবং অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে জোরদার উদ্যোগ করছে উত্তর পূর্ব সীমান্ত রেল। রেল সূত্রে জানা গেছে, নিয়মিত পরিষেবা শুরুর আগে পরীক্ষামূলক ভিত্তিতে একাধিক ইলেকট্রিক মেমু অর্থাৎ মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন চালানো হচ্ছে।
এনএফআরের এক শীর্ষ আধিকারিক জানান, আগরতলা থেকে উত্তর ত্রিপুরার ধর্মনগর, দক্ষিণ ত্রিপুরার সাব্রুম এবং দক্ষিণ অসমের করিমগঞ্জের মধ্যে বর্তমানে 6 থেকে 8 কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচল করছে। এই ট্রায়াল চলাকালীন নবনির্মিত বিদ্যুতায়ন পরিকাঠামোর কার্যকারিতা এবং সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটিগুলি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, পরীক্ষামূলক চলাচলের সময় ওভারহেড বৈদ্যুতিক লাইনের প্রয়োজনীয় ভোল্টেজ এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলি বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সন্তোষজনক রিপোর্ট পাওয়ার পর নিয়মিত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এর আগে ঘোষণা করেছিলেন যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড রাজ্যের 271 কিলোমিটার দীর্ঘ রেলপথে শতভাগ বিদ্যুতের কাজ সম্পূর্ণ করেছে। অসম সরকার শীঘ্রই রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী অন্তর্ভুক্ত সম্প্রদায়গুলির উপর একটি বিবৃতি সমীক্ষা পরিচালনা করবে। রাজ্যের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী অশ্বিনী রায় সরকার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মন্ত্রী জানান, রাজ্যের ওবিসি সম্প্রদায়গুলির হালনাগাদ তথ্য সংগ্রহের লক্ষ্যে এই সমীক্ষা পরিচালনা করবে অসম অন্যান্য অনগ্রসর শ্রেণী কমিশন। সমীক্ষার মাধ্যমে ওবিসি তালিকাভুক্ত বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং জনসংখ্যাগত অবস্থার বিস্তারিত চিত্র তুলে আনা হবে। মন্ত্রী অশ্বিনী বলেন, এই তথ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এর ভিত্তিতেই অনগ্রসর সম্প্রদায়গুলির উন্নয়ন এবং কল্যাণে আরও কার্যকর নীতি ও কর্মসূচি প্রণয়ন করা সম্ভব হবে। পাশাপাশি সরকারি সুবিধা এবং উন্নয়নমূলক প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করতেও এই সমীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে। মন্ত্রী জানান, সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওবিসি সম্প্রদায়গুলির জন্য লক্ষ্যভিত্তিক প্রকল্প গ্রহণ, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। এর ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের উদ্যোগ আরও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 3.5 মাসেরও বেশি দীর্ঘ সংঘাত পেরিয়ে অবশেষে পশ্চিম এশিয়ায় স্বস্তির হাওয়া। শান্তি চুক্তি স্বাক্ষর করল ইরান এবং আমেরিকা। এর মাধ্যমেই খুলে যাচ্ছে বিশ্বের তৈল দমনী হরমুজ প্রণালী। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছে। তবে এই স্বাক্ষর ডিজিটাল পদ্ধতিতে হয়েছে বলে খবর। এর আগে ঠিক ছিল 19 জুন অর্থাৎ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সব সহিসাবুদ পর্ব সম্পন্ন হবে। উপস্থিত থাকার কথা ছিল 2 দেশের প্রতিনিধিদের, কিন্তু তার আগের দিনই সমঝোতাপত্রে সিলমোহর পড়ল। তেহরানও এই বিষয়ে কিছু স্পষ্ট করেনি। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে ডিজিটাল পদ্ধতিতে সমঝোতাপত্রে কার্যকর করার অর্থ হল সুইজারল্যান্ডের পূর্ব নির্ধারিত কর্মসূচি আয়োজিত হবে না। এক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুধবার G7 সম্মেলনের পর ফ্রান্সের প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের মাঝেই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সমঝোতাপত্রে সম্মতির বিষয়টি নিশ্চিত করেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানান, মধ্যস্থতাকারী পাকিস্তান যে চুক্তিপত্রের যে খসড়াটি পাঠিয়েছিল তাতে 2 দেশের প্রেসিডেন্টই সম্মতি প্রকাশ করেছেন এবং তাতে স্বাক্ষর করেছেন।